ঈশা এক নজর অয়নের দিকে তাকিয়ে আয়েশার দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না মানে আসলে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে। বাকি কথা আর শেষ করতে পারল না ঈশা। তার আগেই আয়েশ ধমকের স্বরে বলল, তোর কি এসব আজাইরা কথা ছাড়া আর কোনো কথা নেই? যখন দেখো শুধু সময় কাটাতে চায়। আমরা কি প্রেম করছি যে সময় কাটাবো? যা বের হ। এইসব কথা বলার জন্য হলে দ্বিতীয়বার আমার রুমে আসবি না। ঈশার এক মুহূর্ত দাঁড়ায়নি আয়েশের রুমে। আয়েশের কথা শেষ হতে দেরি হয়েছে, কিন্তু ঈশার রুম থেকে বের হতে দেরি হয়নি। ঈশাকে চলে যেতে দেখে অয়ন এবার আয়েশের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, আয়াস, তোর কি হয়েছে বলতো? বাইরে রাগারাগি করতে করতে কি ভুলে গিয়েছিস যেটা তোর ঘর? ঈশার সাথে এমন রেগে কথা বলছিস কেন? দেখলি মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। একটু কথা বললে, ওকে একটু সময় দিলে কি হতো তোর? আমরা তো এটা নিয়ে পরেও কথা বলতে পারতাম, তাই না? মানে তুই নিজেও তো বলতি যে ঈশা তোর কাছে থেকে একটু সময় পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে, সেইও কিনা তোর কাছ থেকে একটু সময় চেয়েছে বলে এমন বিহেভ করলি কেন বল? কেন করছিস? জানিস সকালে আমি কি দেখেছি? সকালে আমি যখন রেডি হয়ে রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, দরজা খোলা থাকায় তখন হঠাৎ ওর রুমের ভেতরে চোখ পড়ে। আর চোখ পড়তেই আমি ঈশাকে দেখি থমকে যাই। কেন জানিস? কারণ ঈশা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিল। একবার ভেবেছিলাম ওর রুমে ঢুকবো, কিন্তু পর মুহূর্তে এবার ভাবলাম হয়তো আমাকে দেখলে ঈশা হেজিটেট ফিল করতে পারে, তাই আমি আর ওর রুমে যাইনি। আয়াস, ইলেকশন করতে গিয়ে এমন কিছু হারিয়ে ফেলিস না যেটা আর হাজারবার চাইলেও ফিরে পাবি না। শেষ তোর লেকচার দেয়া? শেষ হলে তুইও এবার আমার রুম থেকে যেতে পারিস। তোর লেকচার শুনে তোর সাথে কথা বলার মুডটা এই মুহূর্তে চলে গিয়েছে। যখন মুড হবে তখন ডেকে নেব। এখন লেকচার মনে হচ্ছে আমার কথাগুলো, কিন্তু যখন ঠিক ঠিক হবে তখন বুঝতে পারবি যে কতটা, কত ধানে কত চাল। হ্যাঁ, বুঝতে পারবো একদম হারে হারে। ঈশা এখনও ছোট, ও যে একটু সময় আর কেয়ারিং পাওয়ার জন্য কতটা পাগল সেটা আমার থেকে নিশ্চয়ই তুই ভালো জানিস। তাই বলছি কি, এখন এমন কিছু করিস না যার কারণে পাখি অন্য ডালে বসতে বাধ্য হয়। হাসালি আমায়। তুই হয়তো ভুলে গিয়েছিস, পাখি যতই এক ডাল থেকে অন্য ডালে যাক, পাখির বাসা কিন্তু আমার ডালেই। তাই দিন শেষে পাখিকে আমার ডালেই আসতে হবে। আমার তো মনে হচ্ছে তুই আমাকে হাসালি। তুই হয়তো ভুলে গিয়েছিস যে আয়াস বাসা বানানোর জন্য খড়কুটো সবখানে পাওয়া যায়। এটার জন্য কিন্তু মোটেও কষ্ট করতে হয় না। আশা করি আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছিস। এখন আসছি আমি। আর হ্যাঁ, ফ্রিতে আরও একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি। নিজেদের মধ্যে কোনো কারণে মান অভিমান চললে তাড়াতাড়ি মিটিয়ে নে, নয়তো কিন্তু কেঁদেও কুল পাবি না। যা তো তুই, আর তোর ফ্রি অ্যাডভাইস তোর কাছেই রাখ। আমাকে বলতে আসিস না, অসহ্য। সবগুলো একই কোয়ালিটির। অয়ন আয়েশের কথাটা শুনেও না শোনার ভান করে মুস্কি হেসে চলে গেল। আয়েশ কিছু সময় কিছু একটা ভেবে তারপর আবারও ল্যাপটপ নিয়ে বসলো। অফিসের কাজ আছে, সেগুলো করতে হবে। রাত 12টা, সবাই শুয়ে পড়লেও আয়েশের চোখে ঘুম নেই। অনেক সময় ধরে চেষ্টা করেও লাভের লাভ কিছুই হয়নি। ঘুমটা যে কিছুতেই চোখে ভর করছে না। অবশেষে আর শুয়ে থাকতে না পেরে এবার বিছানা থেকে নেমে ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিস্তব্ধ পরিবেশ, কোথাও যেন বিন্দুমাত্র মানুষের সারা শব্দ নেই। শুধু কিছু সময় পর পর কোনো একটা নাম না জানা পাখির আওয়াজ আসছে। যদিও গরমকাল এখন, কিন্তু তারপরেও কিছু সময় পর পর রাতের হিমশীতল বাতাস এসে গায়ে লাগতেই গাটা হিমশীতল হয়ে যাচ্ছে। আশ কাছের সবকিছু ছেড়ে ছুড়ে দৃষ্টি রাখলো দূরের ওই আকাশে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। চোখের পলক ফেলার কিংবা চোখ সরিয়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে যেন আয়েশের নেই। আয়েশ যখন রাতের প্রকৃতিতে নিজের অজানা দুঃখটা মিশিয়ে দিতে চাচ্ছিল, তখনই সেখানে ঈশা আসে। আসলে ঈশা আয়েশের তখনকার বিহেভিয়ার আর সকালের বিহেভিয়ার দেখে মনে মনে অনেকটা কষ্ট পেলেও ডিনারের পর শুতে গিয়ে যখন ঠান্ডা মাথায় আয়েশের কথাগুলো আরেকবার ভাবলো, তখন ঈশার কেন যেন মনে হচ্ছে যে আয়েশকে ইলেকশন করার জন্য ফোর্স করাতে আয়েশের উপর রেগে আছে। তাই ও মনে মনে ঠিক করলো এটা নিয়ে আয়েশের সাথে কথা বলবে। যদি আয়েশ ওর উপর এই কারণে রেগে থাকে, তাহলে যে করেই হোক আয়েশের রাগ ভাঙাবে। প্রয়োজনে আয়েশকে ইলেকশন থেকে সরে যেতে বলবে। এসব ভেবে ঈশা আয়েশের রুমে এসেছে। কিন্তু রুমে এসে ড্রিম লাইটের আলোয় যখন দেখলো আয়েশের বিছানা খালি, তখন বুঝতে পারলো আয়েশ ব্যালকনিতে আছে। কিন্তু এসব প্রশ্ন হলো, আয়েশ এত রাতে ব্যালকনিতে কি করছে? কারো পায়ের শব্দে আয়েশ পেছন ঘুরে তাকাতে ঈশাকে এত রাতে এখানে দেখে কিছুটা অবাক হলো। সকালের আর তখনকার বিহেভিয়ারের পরেও ঈশা যে এখন ওর রুমে আসবে আয়েশ সেটা ভাবতেও পারেনি। তাই অবাক কণ্ঠে বলল, কিরে, এত রাতে তুই এখানে? না ঘুমিয়ে এখানে কি করছিস? ঈশা চুপচাপ ধীর পায়ে হেঁটে আয়েশের পাশে গিয়ে দাঁড়ালো।
তারপর ক্ষণকাল বিলম্ব করে ক্ষীণস্বরে বলল, তুমি এত রাতে ব্যালকনিতে কি করছো? ঘুম আসছিল না, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছি। কিন্তু তুই এখানে কি করছিস? ঘুম না আসার কারণটা কি জানতে পারি? বেশি প্রশ্ন করতে শিখে গেছিস দেখছি। আমার প্রশ্নের উত্তর না দিয়ে বারবার প্রশ্ন করে যাচ্ছিস। এত রাতে এখানে কেন এসেছি সেটা না বোঝার মতো ছেলে তুমি নও, তাই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলবে? তুই একটা কথা বলবি বলে শুরু করলে তোর কথা আর শেষ হওয়ার নামই থাকে না। যদি শুধুমাত্র একটা কথা বলতে পারিস তাহলে বল। ঈশা কোনো রকম ভনিতা না করেই বলল, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? না মানে বলতে চাইছিলাম যে তোমাকে ইলেকশন করতে ফোর্স করেছি বলে কি তুমি আমার উপর রেগে আছো? কেন? রাগ করে থাকলে রাগ ভাঙাবি বুঝি? প্রয়োজন হলে তাই করব। এসব আজাইরা কথা বলে আমার মাথা না খেয়ে বরং রুমে গিয়ে ঘুমা। কাল কলেজ আছে না? বড় আম্মু ঠিকই বলে, তুমি ইলেকশনে অংশগ্রহণ করে সবকিছু ভুলে গিয়েছো। এমনকি কাল যে শনিবার আর কাল যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেটাও ভুলে গিয়েছো। তোর মতো তো আর আজাইরা কথা নিয়ে পড়ে থাকি না যে সব কিছু মনে থাকবে। আমাদের সব সময় এটা সেটা নিয়ে ভাবতে হয়, তাই এত কিছু মনে না থাকাই স্বাভাবিক। এখন যা, রুমে যা। সেটা তো যাবই, তোমাকে বারবার বলতে হবে না। একটা কথা বলবো? বলেছিলাম না তোরা একটা কথা বলবি বলে শুরু করলে কথা শেষই হয় না। বল শুনি কি কথা। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। প্রয়োজনে ইলেকশন ছেড়ে দাও তুমি। আমি তোমাকে ইলেকশন করতে ফোর্স করেছিলাম না? এখন আমি নিচে বলছি, তুমি এসব ছেড়ে আবার আগের মতো হয়ে যাও। তোমার ব্যস্ততা আমি নিতে পারছি না। আর প্লিজ তুমি আগের মতো হয়ে যাও। সকালে মায়ের কাছ থেকে শুনে কপি করে এখন পেস্ট করছিস আমার সামনে, তাই না? মোটেও না, আমি তো জাস্ট। দয়া করে আমার রুম থেকে যা। মাথা গরম হয়ে গেলে কি বলে দেবো তার ঠিক নেই, তাই উল্টাপাল্টা কিছু বলার আগেই চলে যা। প্লিজ এমন করো না। আচ্ছা, আমি কি কিছু করেছি যেটা তোমার খারাপ লেগেছে? যদি আমি কিছু করে থাকি, যদি আমি কোনো অপরাধ করে থাকি, আমাকে শাস্তি দাও। তারপরেও প্লিজ আমার সাথে এমন বিহেভ করো না। আমি নিতে পারছি না। প্লিজ আমার ভুলটা আমাকে ধরিয়ে দাও। কথা দিচ্ছি আমি নিজেকে শুধরে নিব। তুই যাবি? একবার বললে কথা কানে যায় না, না? সব সময় বাড়াবাড়ি করিস কেন? এখনই আমার চোখের সামনে থেকে যা, নয়তো আমি কি করবো আমি নিজেও জানি না। আয়েশের ধমকে কেঁপে উঠল ঈশা। আয়েশ যে ওর সাথে এমন বিহেভ কেন করছে সেটাই বুঝতে পারছে না সে। একে তো আয়েশের অবহেলাগুলো সহ্য করতে পারছিল না ঈশা, তার উপর আয়েশের তিনবার অপমান করে কথা বলা, সব মিলিয়ে ঈশার চোখে জলে টইটম্বুর। ঈশা ছলছল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েশের দিকে। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার রুম থেকে যেতে বলছি না? ঈশা জলে ভরা চোখ নিয়ে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। সেদিনের পর থেকে আয়েশ আর ঈশার দূরত্ব আরও বাড়তে থাকে। দিনের পর দিন দুজন দুই মেরুর বাসিন্দা হয়ে ওঠে। যদিও ঈশা এরপরেও আরও কয়েকবার আয়েশের সাথে কথা বলতে চেয়েছিল, এমনকি বলেও ছিল। আয়েশকে অনেকবার এটাও বলেছে যে যদি ওর কোনো ভুল হয়ে থাকে তাহলে ওকে যেন আয়েশ ক্ষমা করে দেয়। তারপরেও আয়েশ যেন ওর সাথে এমন বিহেভ না করে। কিন্তু আয়েশ তো আয়েশই, ঈশার কথাকে প্রতিবারই ইগনোর করেছে। তাই ঈশা আর আয়েশের কাছে যায় না। দিন গড়াতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন করে মাঝখানে অনেকগুলো দিন চলে গিয়েছে। ইতোমধ্যে ঈশার মডেল টেস্ট এক্সাম শেষ হয়ে ফাইনাল এক্সামও শেষ হয়ে গিয়েছে। যদিও মডেল টেস্ট আর ফাইনাল এক্সামের মাঝখানে 3 মাস সময় থাকে, কিন্তু করোনার কারণে মাঝখানে শিক্ষাবর্ষের কিছু উলট পালট হওয়ায় মডেল টেস্ট শেষ হওয়ার 1 মাস পরেই ফাইনাল এক্সাম শুরু হয়। আবার এমনভাবে রুটিন সেট করলো যে 1 মাসের মধ্যে এক্সাম শেষ হয়ে গিয়েছে। দুইটা এক্সাম দিয়েছে ঈশা, তা আবার এত বড় 2টা এক্সাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঈশা আয়েশের কাছ থেকে কোনো রকমের সাহায্য চায়নি। নিজে নিজেই প্রতিটা এক্সামের পড়া কমপ্লিট করেছে। অবশ্য আয়েশ নিজে ইলেকশনে মনোনয়ন পাওয়ার আগে ঈশাকে বলেছিল যেন ঈশা নিজ দায়িত্বে পড়ে, কিন্তু তারপরে ঈশার মনে মনে একটা ভয় কাজ করছিল। তাই প্রথমে ভেবেছিল মডেল টেস্টটা নিজে নিজে পড়ে দিলেও ফাইনালে আয়েশের হেল্প নেবে। কিন্তু যখন দেখলো মডেল টেস্ট রেজাল্ট ভালো এসেছে, A+ এসেছে, তখন ঈশার মনের মধ্যে একটা সাহস আসে। মনে মনে ঠিক করে আয়েশের কাছ থেকে কোনো রকম হেল্প নেবে না, নিজে নিজে পড়ে ভালো রেজাল্ট করবে। আয়েশ এখন যতই ওকে ইগনোর করুক, যখন দেখবে ও নিজে নিজে পড়ে A+ পেয়েছে, তখন আয়েশ ঠিক ওর সাথে কথা বলবে। তাই ঈশা নিজে নিজে পড়ে প্রতিটা এক্সাম খুব ভালো করে দিয়েছে। আল্লাহর রহমতে প্রতিটা এক্সাম ভালোও হয়েছে। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। এভাবে সেভাবে কোনো দিকে যে 4টা মাস কেটে গিয়েছে ঈশা বুঝতেই পারেনি। এখন আর আগের মতো আয়েশের সাথে কথা বলার জন্য আয়েশের পেছন পেছন ঘোরাঘুরি করে না। আয়েশের সাথে একটু কথা বলার জন্য হাজারো বায়না করে না।
ঈশা যেন এখন নিজেই নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে। সেখানে যেন বিন্দাস আছে। পড়াশোনা, কলেজ আর ফেসবুকে ওর সো কল গল্প পড়া এ নিয়েই পড়ে থাকে সবসময়। আয়েশা ওর ব্যাপারে কোনো কিছু নিয়ে মাথা ঘামায় না। তার উপর আবার নির্বাচনও কাছে চলে এসেছে। আর নাকি মাত্র 10 দিন বাকি আছে নির্বাচনের। 10 দিনের মাথাতেই নির্বাচন। এটা নিয়ে আয়েশ খুবই দৌড়ঝাঁপের মধ্যে আছে। এই আয়েশ মিছিল, সমাবেশ এসব নিয়েই পড়ে থাকে সবসময়। এক কথায় বলতে গেলে ঈশা পড়ে থাকে পড়াশোনা, কলেজ আর ফেসবুকের গল্প নিয়ে। আর আয়েশ পড়ে থাকে ইলেকশন, পার্টি সমাবেশ, মিছিল এসব নিয়ে। দুজন পুরো দুই মেরুর বাসিন্দা এখন। কারোর সাথে যেন কারো কথাই হয় না। দুজন দুজনের সাথে লাস্ট কবে কথা বলেছে তারা নিজেও বলতে পারবে না। রাত 8টার দিকে আয়েশ আর অয়ন বাড়িতে আসে। তবে আশ্চর্যের বিষয় হলো, প্রতিদিন ওরা বাড়ি ফিরলে তখন ড্রয়িং রুমে মা ছোট মাকে দেখতে পায়। কিন্তু আজ ড্রয়িং রুমে মানুষ বাদ দিয়ে একটা পোকামাকড়ও মনে হয় নেই। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। বাড়ির এমন পরিবেশ দেখে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অয়ন বলল,